হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে কিছু অপ্রিয় সত্য কথা এবং প্রাথমিকে যে পরবর্তী ইন্টারভিউগুলো কবে থেকে শুরু হবে, অর্থাৎ যে পরবর্তী ফেজগুলো রয়েছে। তোমরা সকলে জানো যে 2025-26 যে 13,421টা শূন্যপদে প্রাথমিকে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল, তা পঞ্চম যে ফেজ অর্থাৎ পঞ্চম দফা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং এখনও পর্যন্ত ষষ্ঠ ফেজ থেকে বাকি যে ফেজগুলো অর্থাৎ 10 ফেজ পর্যন্ত, 6 ফেজ থেকে 10 ফেজ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান জারি করেছিল পর্ষদ তরফ থেকে। কিন্তু এই ভোট মুহূর্তের সময়ে পর্ষদ একটা বিভিন্ন যে বলা হচ্ছে যে বিভিন্ন যে জেলাগুলো যেগুলো পরবর্তী ইন্টারভিউ ছিল, তারা হয়তো ভোটের মুহূর্তে যোগাযোগ ব্যবস্থার জন্য তারা মেল করে পর্ষদকে জানিয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়াটা পিছানোর জন্য, বা অন্যদিকে বোঝা যাচ্ছে যে নাকি যে পর্ষদ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে প্রাইমারি ইন্টারভিউ, সেটা নিয়ে যে চিঠি সেটাও কিন্তু ইলেকশন কমিশন বা সরকারের তরফ থেকে যে নোটিফিকেশান পাঠানোর কথা বা চিঠি সেটা কিন্তু পাঠানো হয়েছিল, তারও কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। যদিও এই যে তথ্যগুলো এগুলো কিন্তু আমার ব্যক্তিগত মতামত হিসেবে বলা চলে যে এগুলো সবই কিন্তু একটা মন গড়া কথা। কারণ প্রাথমিক ইন্টারভিউ যদি চায় বা যদি শুরু করতে চায় বা যদি চালাতে পারে, সেটা কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে সম্ভব। কিন্তু রাজ্য এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে যেখানে যে ইন্টারভিউ প্রক্রিয়াগুলো নেবে সেই মতো যে অফিসার্স তারাও কিন্তু ভোটের ডিউটিতে ব্যস্ত। কারণ কি? কারণ রাজ্যতে গত 1 দশক ধরে শুধুমাত্র কিছু নিয়োগ হয়েছে, সেটা পুলিশ রিক্রুটমেন্ট, বাকি সবই কিন্তু প্রায় বলা চলে যে কন্ট্রাকচুয়াল। এবং এটা ইসিআইয়ের তরফ থেকে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত সরকারি যারা কর্মী রয়েছে তারা কিন্তু কোনোভাবে এই ইলেকশন ডিউটিতে বা ভোটের ডিউটিতে থাকতে পারবে না। যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে ভোট প্রক্রিয়ার জন্য ইন্টারভিউটা পিছিয়ে গেছে। এবার কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন জাগবে যে ভোটের পর কি আদৌ ইন্টারভিউ শুরু হবে, নোটিশ কবে দেবে, বা জেলাগুলোর কি শিডিউল কোনো পরিবর্তন হতে পারে, বা টেবিলের সংখ্যায় কি বাড়বে। এই সমস্ত প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগছে। কারণ একটা জিনিস যে ইন্টারভিউতে একটা মানসিক যে প্রস্তুতি সেটা কিন্তু কন্টিনিউয়াসলিভাবে যদি চলে তাহলে কিন্তু সকলেরই ঠিক থাকে। আর এটা যদি এমন মুহূর্তে দাঁড়িয়েছে যেখানে ভোট প্রক্রিয়া চলছে, ভোট বা নির্বাচন প্রক্রিয়ার পর কি হবে, সরকারের পরিবর্তন হবে নাকি ঠিক একই থাকবে, এটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন যেহেতু থাকছে। তো ইন্টারভিউতে কি কোনো এর প্রভাব পড়বে? তো দেখো, ইন্টারভিউতে প্রভাব পড়ার মতো কোনো কিছু নেই যদি না সরকার বা পর্ষদ যদি চায়। তো এখনও পর্যন্ত পর্ষদের উপরে কারণ বিশ্বাস করা যায়নি, কারণ যে হিসাবে এতগুলো ক্যান্ডিডেটের যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল, টেবিল সংখ্যা বাড়ানোর সংখ্যা ছিল, সেই সমস্ত কিছুই কিন্তু হয়নি। কারণ একটার পর একটা যে গ্যাপ, সেটা কিন্তু যে ইন্টারভিউ ফেজগুলোর গ্যাপ সেটাও কিন্তু অনেকটা পরিবর্তন, অর্থাৎ 10 দিন 15 দিন পর গ্যাপ দিয়ে করা হচ্ছে। এটাতে সময়টা যেহেতু সময় সাপেক্ষ বা সময়টা নিয়ে নিচ্ছে। অপরদিকে যে এই যে ভোট মুহূর্ত পরিস্থিতি যে ইন্টারভিউ পিছিয়ে যাওয়া, এটাও কিন্তু একটা অন্যরকম প্রভাব পড়তে পারে। তো ভোটের পর কি ইন্টারভিউ শুরু হবে? আমার প্রশ্ন একটাই যে ভোটের পর ইন্টারভিউ শুরু হওয়ার চান্স রয়েছে, তবে এটা শিওর যে 4 মে, তোমরা সকলে জানো যে আমাদের যে রাজ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া 2026 হচ্ছে, সেটার কিন্তু ফল প্রকাশ হবে 4 মে। তো তোমরা কিন্তু এটা ধরে রাখতে পারো যে 4 মে থেকে মোটামুটি আরও 15 দিন, অর্থাৎ 20 থেকে 22, অর্থাৎ মের 20 থেকে 22 পর্যন্ত কোনোভাবে ইন্টারভিউ নেওয়ার বা শিডিউল দেওয়ার বা কোনো নোটিফিকেশান দেওয়ার সম্ভাবনা নেই। কারণ সরকারের শপথ গ্রহণ থেকে বিভিন্ন রকম বিজয় মিছিল একটার পর একটা কিন্তু নাটক কাণ্ড চলবে, যেখানে চাকরি প্রার্থীদের নিয়ে কোনোভাবে সরকারের কোনো হেলদোল নেই, বা বাকি যে ডিপার্টমেন্টগুলো তাদেরও কোনো কিন্তু হেলদোল নেই। যা ক্ষতি হবে শুধুমাত্র এই বঞ্চিত শিক্ষিত বেকারদের হবে। কারণ 2022 স্টেট কোয়ালিফাইড করার পর বা যারা এর আগেও যারা ইন্টারভিউ দিয়ে হয়তো কোয়ালিফাইড করতে পারেনি, তারাও কিন্তু দীর্ঘদিন ধরে প্রতীক্ষারত রয়েছে। সো সেক্ষেত্রে তাদের নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই, এটা কিন্তু পরিষ্কারভাবে বলা যায়। তবে মে মাসে পর্যন্ত আশা করছি, মে শেষ দিকে যদি ইন্টারভিউ নোটিফিকেশান দেয় তাহলে দিতে পারে। এবার প্রশ্ন জাগছে অনেকেরই যে জেলাগুলির কি শিডিউল কোনো পরিবর্তন হবে? তো দেখো, জেলাগুলির শিডিউল পরিবর্তন হওয়ার কোনো কথা নয়। কারণ যে 6 ফেজ থেকে 10 ফেজ ইন্টারভিউ যে শিডিউল ছিল ঠিক সেই মোতাবেকই হবে, তবে ডেটগুলো কিন্তু পিছিয়ে যাবে। অর্থাৎ যদি এরপর নেক্সট যেটা ছিল 6 ফেজে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তারপর বাঁকুড়া, নদিয়া ডিস্ট্রিক্ট অলরেডি হয়ে গেছে 5ম ফেজে। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিন্তু এরপর ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু ভোটের যে সরকার গঠন হওয়ার পর কিন্তু সেটা হবে।
অর্থাৎ ভোটের রেজাল্টের পর তোমরা ধরে রাখতে পারো মের শেষ দিকে অথবা জুন মাসের শুরুর দিকে ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হবে। যদি নোটিফিকেশনটা মে মাসের শেষের দিকে দেয় তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে বা ফার্স্ট উইকে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে রয়েছে। প্রশ্ন জাগছে আরও অনেক কিছু, যেটা হচ্ছে 2014 টেটের বিষয়টা। তোমরা সকলে জানো যে ইদানিং সুপ্রিম কোর্টে একটা যে কলকাতার ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়কে কিন্তু মান্যতা দিয়ে বলা হয়েছে যে 2014 টেট যারা পাস করবে 6 নম্বর প্রশ্নগুলির ভিত্তিতে, সেক্ষেত্রে কিন্তু তারা ইন্টারভিউতে যে পরবর্তী ইন্টারভিউতে বসার সুযোগ পাবে। কিন্তু এই যে ইন্টারভিউ প্রক্রিয়া, সেখানে কিন্তু কোনোভাবেই বসার সম্ভাবনা নেই, কারণ তারা নতুন প্রক্রিয়া, যেহেতু এই যে বিচারাধীন প্রক্রিয়াটি ছিল এতদিন, সেটা কিন্তু 2025 13,421টা শূন্যপদ, সেই শূন্যপদের যে নোটিফিকেশান তার পাবলিশের অনেক পরে কিন্তু এই মামলার নিষ্পত্তি ঘটেছে। তো সেক্ষেত্রে চলতি নিয়োগে তাদের কোনো চান্স নেই। তবে পরবর্তী যদি নতুন রিক্রুটমেন্ট হয়, সেখানে কিন্তু যারা 6 নম্বর পেয়ে পাস করবে প্রশ্নগুলির ক্ষেত্রে, তারা কিন্তু সকলেই ইন্টারভিউ প্রক্রিয়া পরবর্তীতে বসতে পারবে। তো টেবিল সংখ্যা নিয়ে একটা কথা বলে রাখি, যে টেবিল সংখ্যা দেখো, যদি সরকার চায় এই মুহূর্তে বা পর্ষদ যদি চায় তাহলে কিন্তু অবশ্যই বাড়াতে পারে। তবে এখনও পর্যন্ত টেবিল সংখ্যা যে হিসাবে বিভিন্ন পেপার বা সংবাদ মাধ্যমে দেখা গিয়েছিল যে 100টা হবে, 150টা হবে, এই হবে ওই হবে, সেরকম কোনো কিছু হয়নি। লাস্ট আমার মনে হচ্ছে 10-10-এর বদলে 11টা কি 12টা মনে হয় সম্ভবত হয়েছিল টেবিল সংখ্যা। কিন্তু ভোট মিটে যাওয়ার পরে যদি সরকার চায়, যেহেতু এতদিন ডিলে রয়েছে, বা পর্ষদ যদি চায় এতদিন ডিলে যেহেতু হলো ভোট প্রক্রিয়ার জন্য, পরবর্তী ক্ষেত্রে যদি চায় তাহলে অবশ্যই টেবিল সংখ্যা বাড়াতে পারে। তবে সেটা সাধারণত বা স্বভাবত তাদের ব্যক্তিগত বা তাদের যে পরিকল্পনা তার উপর ভিত্তি করে হবে। তবে পরবর্তী ক্ষেত্রে যেহেতু সমস্ত যে যারা ইন্টারভিউ নিচ্ছেন স্যার বা ম্যাডাম, তারা কিন্তু সমস্তটাই কিন্তু খালি বা ফাঁকা থাকবেন, ফলে সময় পাবেন এবং টেবিল সংখ্যাও কিন্তু বাড়াতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে। যার জন্য কিন্তু যে গ্যাপগুলো সেগুলোও কিন্তু খুব একটা বেশি হবে না, হয়তো 6 দিন কি 7 দিনে 1 সপ্তাহের গ্যাপ থাকতে পারে, যেটা আর এর আগের যে ফেজগুলোতে 10 দিন 15 দিন গ্যাপ ছিল সেটা কিন্তু হবে না। এবার কিছু তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরি, যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমরা যারা এই যে 2014 টেট নিয়ে একটা প্রশ্ন করছিলে, তার জন্য আমি এই ভিডিওর মধ্যে দিয়ে সেটা তুলে ধরার চেষ্টা করছি, যে এটাও কিন্তু তোমাদের যে বিভিন্ন সংগঠন, সেই সংগঠনের থেকে কিন্তু নেওয়া হয়েছে এই পিডিএফটা। তোমরা জানো ঐক্যমঞ্চ বা অ্যাসোসিয়েশন, এই সমস্ত যে সংগঠন রয়েছে, তোমরা যার সাথে হয়তো বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গাতে তোমরা যুক্ত আছো, তো সেখান থেকে কিন্তু এই তথ্যটা নেওয়া হয়েছে, এটা আমার কোনো নিজস্ব তথ্য নয়। তো দেখো 2014 টেটে নিয়ে কিন্তু একটা প্রশ্ন জাগছে, যার জন্য 2014 টেটটাকেই রাখা হয়েছে, যে এবার ক্যান্ডিডেট সংখ্যার ব্যাপারটা অনেকেরই প্রশ্ন জাগবে। তো 2014 টেটের বিষয়টা নিয়ে আসি, যে 1,33,370 জনের মতো কিন্তু পরীক্ষাতে বসেছিল বা পাস করেছিল টোটালটা, যার মধ্যে 1,25,703 জন আগে এবং পরবর্তীতে 82 নম্বর পেয়ে 7,667 জন পাস করে। এখান থেকে তাদের নিয়োগ হয়েছিল, একবার হয়েছিল 42,949 এবং 16,500, 16,500, এবং এখান থেকে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল সেটা 16,500-এর মধ্যে 3,929টা বাদ দিয়ে এটা হচ্ছে 55,220টা কিন্তু নিয়োগ প্রক্রিয়া পেয়েছিল বা চাকরি অলরেডি পেয়ে গেছে। তো দেখো এখান থেকে বলা যায় যে এই যে 1,33,000, আমি সামথিং ধরছি 1,33,000, যার মধ্যে 55,000 যদি অলরেডি চাকরি করে, তাহলে বাকি যে পড়ে থাকে সেই সংখ্যাটা হচ্ছে প্রায় মোটামুটি 80,000-এর মতো। এই 80,000-এর মতো কিন্তু তারা এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে। অনেক ইউটিউব চ্যানেলে বলবে যে 6 নম্বর পেয়ে আরও পাস করবে। দেখো এই যে 80,000 রয়েছে, এদের মধ্যে কিন্তু বিভিন্ন তারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়ে গেছে। এখান থেকে অনেকেরই কিন্তু বয়স পার হয়ে গেছে, যারা হয়তো পরবর্তী ইন্টারভিউতে বসেছিল তারা হয়তো সেখান থেকেও চাকরি পেয়েছে, যেমন 2017 টেট বা 2022 টেট, এখানেও তারা চাকরি পেয়ে গেছে, এবং বয়স পার হওয়াটাই স্বাভাবিক বিষয়। এবং এই যে 14 টেট, সেই সময় কিন্তু কোনো ডিএলএড ট্রেনিংয়ের বিষয় উল্লেখ ছিল না, যেটা পরবর্তী ক্ষেত্রে সরকার বা এমসিটির তরফ থেকে একটা রুলস জারি করা হয়, যে প্রাথমিকের ক্ষেত্রে ডিএলএড 2 বছরের ট্রেনিংটা বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে তারা কিন্তু যারা করেছে ট্রেনিং বা যাদের ট্রেনিং রয়েছে, তারাই কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে এবং যাদের বয়সটা রয়েছে। এবার সরকার কি করবে, অনেকে প্রশ্ন করছে যে যাদের বয়স পার হয়ে গেছে তাদের কি কোনোভাবে, এই যে গত 12 বছর ধরে এই প্রক্রিয়াটা চলছিল আইনত বিষয় প্রশ্নমূল মামলা, তাহলে কি তারা কি সুযোগ পাবে? তো দেখো এক্ষেত্রে সরকারের টোটালি পর্ষদ এবং সরকার উপর ডিপেন্ড করছে, সেটা নোটিফিকেশান যদি জারি করে তাহলে তারা অবশ্যই বয়সে ছাড় পেতে পারে, কিন্তু এই মুহূর্তে এটা বলাটা মুশকিল।
তবে এখান থেকে বলে রাখি যে 2014 ডেটের মধ্যে 2014 ডেটের যারা 6 নম্বর পেয়ে পাস করবে তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম হতে পারে, এটা নিশ্চিত। এবং 2022 ডেট অর্থাৎ যে চলতি রিক্রুটমেন্ট সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করতে পারছে না। তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা সুযোগ পাবে। এবং যে 23-25 ডিএলএড ব্যাচ, এটাও কিন্তু তোমরা জানো যে এই মুহূর্তে কেস মামলার মধ্যে যুক্ত রয়েছে, অর্থাৎ একটা কেস চলছে কলকাতা হাইকোর্টের বেঞ্চে। এখানে কিন্তু এরাও সুযোগ পায়নি ফর্ম ফিল আপ করতে, ফলে তারাও কিন্তু বসতে পারছে না। তো সব দিক থেকে বোঝা যায় যে এবারে যে 13,421টা শূন্যপদ, এই শূন্যপদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু ভোটের পর শুরু হবে। এবং এই যে রিক্রুটমেন্টে যারা ফর্ম ফিল আপ করেছে তারা ব্যতিরেকে আর কোনোভাবেই কেউ যুক্ত হতে পারছে না, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে, যদি কোনো আইনি জটিলতার না সম্মুখীন হতে হয়। তো এই ছিল মূল আপডেট বা তোমাদের বিষয়, যে পরবর্তী ইন্টারভিউ তাহলে কি শুরু হবে। পরবর্তী ইন্টারভিউ অবশ্যই শুরু হবে, কিন্তু ভোটের পর। এবং ভোটের পর কিভাবে শুরু হবে, টেবিল সংখ্যা বাড়বে কি বাড়বে না সেটা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে। তবে টেবিল সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং ধরে রাখতে পারো যে মে মাসের শেষে নোটিফিকেশন দেবে এবং জুন মাসের প্রথম সপ্তাহ দিয়ে কিন্তু ইন্টারভিউ শুরু হতে পারে। তবে শূন্যপদের ব্যাপারটা বলে রাখি যে এটা কিন্তু সত্যি বিষয়, যে পরিমাণ সংখ্যাতে ইন্টারভিউতে বসছে এবারে, তাতে করে শূন্যপদটা খুবই নগণ্য। আর এই ভোট মুহূর্ত পরিস্থিতিতে যদি পারা যায় কোনোভাবে ইমেল, আমি আগে ভিডিও দিয়েছি, যদি ইমেল বা কোনোভাবে যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি সেটা নিয়ে দাবিটা তোলা যায়, তাহলে কিছুটা একটা প্রভাব পড়তে পারে এই মুহূর্তে। কারণ গরম সময়েই কিন্তু এই বিষয়টা উঠে আসতে পারে, কারণ ভোট মুহূর্ত পরিস্থিতি। তো সকলে যদি চাও তাহলে অবশ্যই এই ভিত্তিতে শূন্যপদ বাড়ানো যায়, তবে সেটা সকলকে একসাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে শূন্যপদ বাড়ানোর প্রক্রিয়ার জন্য। কারণ এই শূন্যপদে যারা চাকরি করবে তারা কিন্তু সেই 13,421টা শূন্যপদ, বাকি কিন্তু যারা হয়তো একাডেমিক লো রয়েছে বা যাদের হয়তো ইন্টারভিউ সেরকমভাবে হবে না, তারা কিন্তু সম্পূর্ণভাবে ছিটকে বেরিয়ে যাবে। এবং পরবর্তী যখন ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে না হবে সেটা কিন্তু কেউ এখনও পর্যন্ত জানে না। কারণ প্রাথমিকে বা উচ্চ প্রাথমিক বা হাই স্কুল লেভেলে যে শিক্ষকতার বিষয়ে সরকারের যে ঢিলেমি বা যে গড়িমসি দেখা গিয়েছে, তাতে করে রাজ্য সরকার কোনোভাবেই চায় না যে শিক্ষক নিয়োগ হোক বা এত সংখ্যক চাকরি হোক বলে। পুলিশ ডিপার্টমেন্ট বা বাকি আদার্স ডিপার্টমেন্টগুলো বলতে পারছি না, কিন্তু শিক্ষকতার পেশার জন্য যে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে সত্যি এটা অপ্রিয় বিষয় যে চাকরি পাওয়াটা, শিক্ষকতার চাকরি পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে। যে শূন্যপদ রয়েছে তাতে করে সেই শূন্যপদ কোনোভাবেই সরকার ফুলফিল করতে চাইছে না, এবং পরবর্তীতেও চাইবে বলে আমার মনে হচ্ছে না। যদি কিছু পরিবর্তন ঘটে তোমরা বুঝতেই পারছো, তাহলে অবশ্যই কিছু না কিছু যদি আসে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই যদি শূন্যপদ বাড়ানো যায় তাহলে অবশ্যই সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং যে টুইটার ক্যাম্প বা ইমেল করে এভাবেই কিন্তু শূন্যপদ বাড়ানো একটা চাপ সৃষ্টি করতে পারা যেতে পারে, নতুবা সম্ভব নয়। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেলে আর কোনোভাবেই শূন্যপদ পরবর্তী ক্ষেত্রে বাড়া যাবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এই ছিল কিছু আপডেট। তোমাদের হয়তো অনেকেই প্রিপারেশন নিচ্ছ, অনেকেই কিন্তু প্রিপারেশন থেকে একটু হয়তো ছিটকে গেছো বা বেরিয়ে গেছো, কিন্তু আমি সকলকে বলবো প্রিপারেশন নাও। ভোটের পর কিন্তু আবারও ইন্টারভিউ যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। সকলে ভালোভাবে মানসিক প্রস্তুতি নিতে থাকো, চালিয়ে যাও। যেমনভাবে চাইছিলে ঠিক একইভাবে তার থেকে আরও দ্বিগুণ বরং প্রিপারেশনে নেওয়ার চেষ্টা করো, যাতে করে তোমাদের ইন্টারভিউটা ভালো হয়। কারণ এই 10 নাম্বারটাই হচ্ছে তোমাদের কাছে মূল ফ্যাক্টর। একাডেমিক আর পরিবর্তন করতে পারবে না, শুধুমাত্র এই 10 নাম্বারটাই তোমাদের হাতে রয়েছে, যেটা হয়তো তোমরা ক্যারি করতে পারো যদি ইন্টারভিউটা ভালোভাবে দাও। তো অবশ্যই ভালো করে ক্লাস যেগুলো দেওয়া হয়েছে চ্যানেলের মধ্যে দিয়ে ক্লাসগুলো দেখো, এবং নিজেরা ভালো করে প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত এবং নিজের সাবজেক্টের যে বই সেগুলো কিন্তু পড়াশোনা করো ভালো করে, কারণ ওখান থেকেও ডেমো জিজ্ঞেস করতে পারে। এবং আপডেট কিছু যে কারেন্ট অ্যাফেয়ার্সের মতো যে বিষয়, এই আপডেটগুলো কিন্তু সকলে রাখবে, কারণ এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করছে। ওকে, তো আর বিষয়টা বা ভিডিওটা বেশি লেন্দি করছি না। যারা এই ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান, প্রাইমারি সংক্রান্ত বা যে কোনো কেস আপডেট সংক্রান্ত তথ্য তোমরা এই চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবে যথাসময়ে। সকলে বলবো ভিডিওটি লাইক, বাকির সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে সমস্ত ধরনের নিউজ, কেস আপডেট তোমাদের নোটিফিকেশান করে পৌঁছায়। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে যাবে। সমস্ত ধরনের নিউজ, কেস আপডেটের PDF সেখানে প্রোভাইড করা হয়ে থাকে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।